হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা একটি আরো তামিল হরর মুভি এক্সপ্লেন করব, যেটা কিনা ভয়ের সাথে আরো অনেক বেশি ইন্টারেস্টিং। তো মুভির নাম হলো কাত্তেরি। এর অর্থ হলো শয়তান বা ভূত বা পিচাস ইত্যাদি বলতে পারো। তো ছবিটিতে কয়েকজন লোক গ্রামের একটি জায়গায় গুপ্তধন খুঁজতে যায় এবং সেখানে যাওয়ার পরে তাদের সাথে অনেক ভয়ানক এবং মজার কিছু ঘটনা ঘটতে থাকে। এবং তারা কি সত্যি সেই গুপ্তধন খুঁজে পাবে নাকি অন্য কোনো রহস্য খুঁজে পাবে তা জানতে পারবো। চলো তাহলে ভিডিও শুরু করি। তো কাহিনী শুরু হয় 1968 সালের দৃশ্য দেখিয়ে, যেখানে একটি গ্রামের মেলা হচ্ছে এবং এই মেলায় গ্রামের প্রায় সবাই উপস্থিত আছে এবং তারা সেখানে নিজেদের মতো আনন্দ করতে থাকে। এবং অন্যদিকে দেখা যায় একটি লোক সেখানে থাকা একটি কারেন্টের খুঁটি কাটছে। এরপর সেখানে আরো একটি লোক আসে এবং লোকটি হঠাৎ করে সেই লোকটির পেটে ছুরি ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তো এরপর এই লোকটি আবার সেই কারেন্টের খুঁটি ফেলার চেষ্টা করে এবং এখানে যেহেতু খুঁটিটি কাটাই ছিল তাই সেই লোকটি একটু ধরেই সেটাকে ফেলে দিতে পারে। এবং যখন খুঁটিটি পড়ে যাচ্ছিল তখন একটি কারেন্টের তার মেলার ভেতর দিয়ে যায় এবং যার কারণে মেলায় উপস্থিত থাকা সবাই মুহূর্তের মধ্যে কারেন্টের শকে মারা যায় এবং এক পলকেই পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়ে যায় এবং সেখানে গ্রামের আর কেউই বেঁচে থাকে না এবং এই দৃশ্যটি এখানে শেষ হয়ে যায়। এরপর 2019 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে ন্যানা নামের একজন গুন্ডার আন্ডারে কালী, শঙ্কর এবং গাজা নামের 3 জন লোক কাজ করত এবং তারা এখন ন্যানার অর্ডারে কামিনী নামের একজনকে কিডন্যাপ করতে এসেছে এবং এই কামিনী হলো সাইক্রেটিস্ট। কিছুদিন কাছে কামিনীর কাছে ন্যানার আরেকটি লোক এসেছিল যার নাম ছিল মানি। তবে যেদিন থেকে মানি কামিনীর কাছে গিয়েছিল সেদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই শঙ্কর, গাজা ও কালী কামিনীর কাছে মানির ব্যাপারে জিজ্ঞেস করলে কামিনী তখন পালাতে শুরু করে। আর সেখান থেকে কালী কামিনীকে ভুল করে ছাদ থেকে নিচে ফেলে দেয়। কিন্তু তারা 3 জন যখন নিচে নেমে আসে তখন তারা দেখতে পায় কামিনীর কিছু হয়নি, সে একদম ভালোই আছে। তো এরপর সেখানে ন্যানার সাথে কাজ করা পুণ্যম বলম নামের একটি লোক এসে কামিনীকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আসলে এই ন্যানা হলো একজন বয়স্ক লোক। এরপর ন্যানা কালী, শঙ্কর এবং গাজাকে সাবধান করতে থাকে, কেননা কালী, শঙ্কর, গাজা এবং আরো তাদের একজন বন্ধু ছিল যারা কিনা 4 জন মিলে ন্যানার মাল চুরি করেই ন্যানার কাছে বিক্রি করেছে এবং এক কথায় বলা যায় তারা ন্যানার সাথে চিটিং করেছিল। আর কিরণ নামের আর একজন সেই মালের টাকা বিক্রি করে মানিকে দিয়েছিল। কিন্তু মানিকে তো এখন পাওয়া যাচ্ছে না এবং মানিকে তখন থেকে পাওয়া যাচ্ছিল না যখন সে ওই কামিনী ডক্টরের কাছে গিয়েছিল। তাই ন্যানা কালী, শঙ্কর এবং গাজাকে হুমকি দিয়ে বলে 24 ঘন্টার মধ্যে যদি আমি আমার টাকা ফেরত না পাই তাহলে তোমাদের অবস্থা আমি খারাপ করে দিব। এদিকে কিরণকে দেখা যায় যে সে শ্বেতা নামের একটি মেয়েকে বিয়ে করেছে। এরপর তাদের বাসর রাতে কালী, গাজা এবং শঙ্কর আসে এবং সেখানে বসে থাকে। এখানে একটি ফানি দৃশ্য হয়। এরপর তারা ন্যানার দেওয়া হুমকির ব্যাপারে কিরণকে জানায়। আসলে কিরণ ন্যানার থেকে ভালো অঙ্কের টাকা নিয়ে সে নিজে আলাদা সেটেল হতে চাইছিল, তবে ওই সব টাকাই এখন মানির কাছে আর মানি কোথায় আছে তা কেউই জানে না। এইসব কথা শুনে শ্বেতা তাদের 4 জনকে একটি বুদ্ধি দেয় এবং বলে, তোমরা ন্যানার আস্তানা থেকে যে কামিনীকে কিডন্যাপ করেছো তার বাবার কাছ থেকে টাকা চাইবে। এরপর সেই টাকাই তোমরা ন্যানাকে দিবে, তাহলে তো ন্যানা তার টাকা পেয়ে যাবে। এরপর এই বুদ্ধির পরের দিন তারা একটি গাড়ি ম্যানেজ করে। এরপর কিরণ যখন মাস্কের ব্যাপারে জিজ্ঞেস করে তখন গাজা প্লাস্টিকের একটি পলিথিন বের করে এবং এটাকে পড়তে বলে। এরপরে তারা কোনো রকমে সেই পলিথিন পরে ন্যানার আস্তানায় কামিনীকে কিডন্যাপ করতে যায়। কিন্তু মজার ব্যাপার হলো ন্যানার লোকজন তাদের আওয়াজ শুনে তাদেরকে চিনে ফেলে এবং অপরদিকে একটি পুলিশ কনস্টেবল যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে গাড়িতে পলিথিন মুখে দিয়ে শঙ্করের অপেক্ষা করতে থাকে এবং শঙ্কর গাড়িতে যখন বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে যা দেখে পুলিশ তাকে প্রশ্ন করে এবং তখন শঙ্কর পুলিশকে গাড়ির পেছনে নিয়ে যায় এবং সেখান থেকে সে কনস্টেবলের মাথায় আঘাত করে এবং গাড়ির ডিক্কিতে পড়ে ফেলে। এরপরে সেখানে ন্যানার লোক জানতে পারে যায় যে কিরণের কাছে যে বন্দুকটি আছে সেটা আসল নয়। আর ঠিক তখনই সে তা পুলিশের পোশাক পরে সেখানে চলে আসে আর তারা ন্যানার লোককে বোকা বানিয়ে কামিনীকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তারপর গাড়িতে করে কিছু দূর আসার পরে কিরণ কামিনীকে মানির ব্যাপারে জিজ্ঞেস করলে তখন কামিনী বলে, ও তো আমারই পেশেন্ট যে 4 দিন আগে আমার কাছে গিয়েছিল, এখন সে আর আসে না। আর চিকিৎসা করার সময় মানি কিছু একটা গুপ্তধনের কথা বলেছিল এবং সে বলেছিল কোলাটিপুরম নামে একটি গ্রামে অনেক ধন সম্পদ আছে এবং ওই সম্পদ সে আনতে যাবে। আর সেই টাকা নিয়ে সে পালিয়ে যায় আর তার প্ল্যান হলো সেই গুপ্তধন পাওয়ার পরে সে আর ন্যানার সাথে কোনো কাজ করবে না আর সে অন্য জায়গায় গিয়ে সেটেল হবে। তো এরপর তারা সবাই কোলাটিপুরম গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো
অনেক দূরের পথ অতিক্রম করে তারা সেই গ্রামে আসে এবং গ্রামে আসার পরে তারা দেখতে পায় গ্রামের কেমন সবাই যেন অদ্ভুত ধরনের কাজ করছে। যেমন একটি বাড়িতে কেউ মারা যাচ্ছে আর কষ্ট পাচ্ছে এবং তার পাশের বাড়িতে বিয়ের আনন্দ চলছে। এরপর গাজা সেখানে থাকা কয়েকজন লোককে মানির ব্যাপারে জিজ্ঞেস করে, তবে লোকগুলো কোনো উত্তর দিতে পারে না এবং তারা এমন ভাব করছিল তারা এই প্রথমবার মোবাইল ফোন দেখছে। তো কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় একটি মেয়ে কয়েকজন বাচ্চাকে পড়াচ্ছে এবং এটা সেই টিচার এবং বাচ্চারা যাদের মুভির শুরুতে আমরা মেলায় দেখেছিলাম। তো এরপর তারা মেয়েটিকে ঠিকানার ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটি তাদের ঠিকানা বলে দেয়। পরের দৃশ্যে আমরা সবাইকে একটি পুরনো বাড়ির কাছে দেখি যেখানে 1947 সাল লেখা ছিল এবং এই বাড়িতে একটি দম্পতি এবং তাদের একটি মেয়ে বাস করত। তারা সবাই তখন কিরণ সহ বাকিদেরকে স্বাগতম জানায়। এরপর কিরণ বাচ্চাটিকে মানির ছবি দেখে জিজ্ঞেস করে এবং এখানে মেয়েটি কিছু বলতে যাবে তখনই তার মা তাকে থামিয়ে দেয় এবং অন্য কিছু বলতে থাকে। এই বিষয়টি কিরণ খেয়াল করে এবং যার কারণে সেই মহিলাটিকে থ্রেট দিয়ে মানির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তো এখানে তারা সবাই মিলে সেই পরিবারটিকে বন্দি বানিয়ে ফেলে এবং তারা সিদ্ধান্ত নেয় যতক্ষণ না তারা মানির খোঁজ পাবে ততক্ষণ তারা এখান থেকে কোথাও যাবে না। এরপর আমরা সন্ধ্যার দৃশ্য দেখি যেখানে কিরণ সহ বাকিরা সবাই মিলে তাস খেলছিল আর আমরা কামিনীকে একা বসে থাকতে দেখি। সে দরজার বাইরে এক দৃষ্টিতেই কিছু একটা দেখছিল। তাকে দেখে কিরণ ভাবে হয়তো সে পালানোর প্রস্তুতি নিচ্ছে, তাই সে শঙ্করকে ইশারা করে বলে দরজা বন্ধ করতে। আর এমনটা করতেই কেউ তখন একজন এসে দরজায় কড়া নাড়তে শুরু করে। তো দরজা খুলতেই তারা সেই পুলিশ কনস্টেবলকে দেখতে পায় যে শঙ্কর তাকে মাথায় বাড়ি মেরে গাড়ির ডিক্কিতে ভরেছিল। তো পুলিশের মানসিক অবস্থা এখন ঠিক নেই এবং এদিকে ঘরের ভিতরে অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে। তো ঘরের এক কোণে বসে থাকা বাচ্চা মেয়েটি হঠাৎ করে কিরণের হাতে থাকা সব কার্ডের নাম্বার বলতে শুরু করে যে কেমন করে সে চাল দিলে জিততে পারবে। এটা শুনে তো কিরণ অবাক হয়ে যায় এবং সে বাচ্চাটির মা বাবাকে বলে সে এত ছোট বয়সে কেমন করে এই কার্ডটি খেলতে পারে। তো এরপর আমরা দেখি বাচ্চাটির মুখ একটি শয়তানে বদলে গিয়েছে আর সে তখন কিরণের উপর আক্রমণ করে। শুধু তাই নয়, বাচ্চাটির বাবা মাও শয়তানের মতো হয়ে গিয়েছে এবং তাদের সবাইকে ভয় দেখাতে শুরু করে। এসব কিছুতে ঘরের সবাই তখন অনেক ভয় পেয়ে যায় এবং তারা এদিক সেদিক পালাতে শুরু করে এবং একে অপরের থেকে আলাদা হয়ে যায়। পরের দৃশ্যে আমরা কিরণকে দেখতে পাই সে কামিনীকে শ্বেতা মনে করে অনেক দূরে নিয়ে এসেছে এবং তারা দুজনই সাহায্যের জন্য এদিক সেদিক ছুটতে থাকে। তারা দুজনে তখন একটি গাড়ি দেখতে পায় এবং গাড়িতে বসে ড্রাইভারকে বলে কোনো রকমে এই গ্রাম থেকে তাদেরকে যেন বাইরে বের করে। তবে গাড়িতে বসার পরেও কিরণ এখানে অদ্ভুত রকমের আত্মা দেখতে পায়। তবে এখানে কামিনী আর ড্রাইভার এসব কিছু দেখতে পাচ্ছিল না। তো গাড়ি একটু সামনে যেতে ড্রাইভারের পাশে আমরা পুন্নম বলমকে দেখতে পাই। সেও কামিনীর পেছনে পেছনে গ্রামে চলে এসেছে এবং তাকে দেখে তো কামিনী গাড়ি থেকে লাফ দেয় এবং এতে কিরণ কিছুই বুঝতে পারে না। তো এরপর কামিনীকে খুঁজতে পুন্নম বলম যখন কিরণকে নিয়ে সেই বাড়িতে যায় যেখান থেকে তারা সবে মাত্র পালিয়েছিল। অন্যদিকে আমরা শঙ্করকে দেখতে পাই তাকে গ্রামের এক বৃদ্ধের আত্মা ভয় দেখাচ্ছে এবং আর এমনটা গাজা এবং কালীর সাথে হচ্ছিল। তারা প্রতিবারই গ্রাম থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং প্রতিবারই তারা সেখানেই ফিরে আসছে। এরপর কালী একটি স্কুলের সামনে যায় এবং সেখানে একটি টিচারের আওয়াজ শুনতে পায় এবং এখানে টিচার বাচ্চাদেরকে পড়াচ্ছিলেন, মানে নাইট ক্লাসের মতো আর কি। তো কালী এবং গাজা তার কাছে সাহায্য চায়, তবে টিচারটি তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দেয় এবং তাকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো কথাই শুনতে পায়নি। এদিকে আমরা কিরণ, পুন্নম বলম এবং ড্রাইভারকে দেখতে পাই তারা আবার সেই বাড়িতে চলে এসেছে এবং সেখানে তারা কামিনীকে পায় না। কিন্তু সে তাকে ঠিকই খুঁজে পায় এবং সে তাকে দেখে পুন্নম বলম আর ড্রাইভার অনেক ভয় পেয়ে যায় এবং সে তাদের উপর আক্রমণ করে এবং তাদের অজ্ঞান করে ফেলে। এরপর কিরণ শ্বেতাকে নিয়ে গাড়িতে উঠে এবং যাওয়ার সময় কিরণ শ্বেতাকে বলে পুন্নম বলম তোমাকে দেখে ভয় পেয়ে গেল কেন? যা শুনে শ্বেতা কিছুই বলে না এবং তখন তারা গাড়ি নিয়ে পালাতে যায়, তবে তারা পালাতে পারে না আর গাড়ি তাদের কন্ট্রোল না থাকার কারণে এদিক সেদিক চলতে শুরু করে। এরপর গাড়িটি সেই স্কুলের সামনে গিয়ে থামে যেখানে কালী আর গাজা আগে থেকে ছিল। তখন কালী কিরণকে সেই টিচারের ব্যাপারে বলে এবং কিরণ সেই টিচারের কাছে যায়। সেই সময় গ্রামের আরো এক লোক এসে তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। কিরণ লোকটিকে বলে তারা সবাই এই গ্রাম থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছে এবং এখানে কেউ তাদের সাহায্য করছে না। সেই লোকটি অদ্ভুত এক কথা বলে। লোকটি বলে স্কুলের বাইরে লাগানো একটি বোর্ডটাতে দেখা যায় যেখানে স্পষ্ট লেখা আছে যে এই স্কুলে যে বাচ্চারা পড়ছে এবং সেই টিচার যারা কিনা আজ থেকে অনেক বছর আগে মারা গিয়েছে। আর এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন সেই লোকটি তার বাড়িতে তাদেরকে থাকতে বলে যাতে করে আজকের রাতে তারা নিরাপদে থাকতে পায়। তো এর পরের দৃশ্যে আমরা সবাইকে লোকটির বাড়িতে দেখতে পাই এবং তার বাড়িতে তার স্ত্রী ও একটি বাচ্চা রয়েছে। মহিলাটি এখানে অদ্ভুত রকমের ব্যবহার করতে থাকে। তাকে দেখে মনে হচ্ছে সে কোনো সময় কারোর উপর আক্রমণ করে দিবে এবং তার এমন অবস্থা দেখে লোকটি তাকে খাবার খেতে দেয়। তখন লোকটি সবাইকে বলতে থাকে আসলে তার স্ত্রীর উপরে একা করতে
মহিলাটি নামের একটি আত্মা ভর করে আছে। আর আমাদের গ্রামের সবাই বিশ্বাস করে যদি কেউ খাবার খাওয়ার পরে হাত না ধোয় তাকে এই একাকুটি ধরে ফেলে, আর ততক্ষণ পর্যন্ত ছাড়ে না যতক্ষণ তার পেট ভরে না যায়। আর তার স্ত্রীর সাথে এমন কিছুই হয়েছে। এই সময় ওই মহিলাটিকে আমরা আরো বেশি রাখতে দেখি। এরপর মহিলাটি লোকটির মাথায় একটি দা দিয়ে আঘাত করে। এসব দেখে তো কিরণ সহ সবাই মহিলাটি থেকে পালাতে শুরু করে এবং তারা সাথে করে সেই লোকটিকে এবং ছোট্ট বাচ্চাটিকে নিয়ে যায়। লোকটিকে তারা পাশের একটি হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যাওয়ার পথে আরো একটি দুর্ঘটনা ঘটে। আমরা গ্রামের এক পুলিশ অফিসারকে দেখি যে কিনা আগের পুলিশের থেকেও আলাদা, এবং এই পুলিশ কোনো এক চোরকে ধরার চেষ্টা করছে। তখন কিরণরা পুলিশকে দেখে একটি গাছের পেছনে লুকিয়ে পড়ে এবং এখানে সেই পুলিশ সবার চোখের সামনে চোরকে গুলি করে মেরে ফেলে। এবং ততক্ষণে পুলিশ সবার আওয়াজ শুনতে পায় কিন্তু কোনোভাবে তাদেরকে খুঁজে পায় না। এরপর কিরণ দেখতে পায় যে তারা যে লোককে আর বাচ্চাকে এনেছিল তারা হঠাৎ গায়েব হয়ে গেছে। তো কিরণ আর শ্বেতা এসব কিছুই বুঝতে পারছে না এবং তারা সবাই মিলে তখন গ্রামের অন্যদিকে যেতে শুরু করে এবং যাওয়ার পরে তারা আকাশে পতাকা ফুটতে দেখতে পায়। এখানে কামিনী তাদের আগে থেকে উপস্থিত ছিল এবং এসব দেখে মনে হচ্ছে সেখানে হয়তো মেলা হচ্ছে এবং এই মেলায় কোনো মানুষ নেই, তবে চারপাশে অনেক আলোকিত ছিল এবং গান বাজনা হচ্ছিল। কিরণ সেখানে একটি বাচ্চাকে দেখতে পায় যে কিনা কান্না করছিল এবং বাচ্চাটির সাথে কথা বলতে গেলে বাচ্চাটি হঠাৎ করে শয়তানে পরিবর্তন হয় এবং তাদের উপর আক্রমণ করে, যার কারণে তাদের আবার এখান থেকে পালাতে হয়। এবার কিরণ পালাতে পালাতে একটি কবরস্থানে চলে আসে এবং সেখানে চারপাশে শুধু কবর আর কবর ছিল। সেই সময় সে সেখানে একটি বিশেষ লোকের কবর দেখতে পায় যেখানে ওই লোকের ব্যাপারে লেখা আছে যার সাথে কিছুক্ষণ আগে তারা বাড়িতে গিয়েছিল। আসলে এই লোকটিও আজ থেকে অনেক বছর আগে মারা গিয়েছে। এসব দেখে কিরণ সহ বাকি সবাই বুঝতে পারে হয়তো এই গ্রামের সবাই আজ থেকে অনেক বছর আগে মারা গিয়েছে এবং তারা যা কিছু দেখতে পাচ্ছে তারা সবই আত্মা। তারা এখানে সত্যি বুঝতে পারছে না যে লোকগুলোকে আসলে মারা গিয়েছে নাকি তাদেরকে কিছু বোঝাতে চাচ্ছে। তো যাই হোক, তারা এই গ্রাম থেকে আর কোনোভাবে বাইরে বের হতে পারছিল না, কারণ তারা যখনই বের হওয়ার চেষ্টা করছে তখনই তারা আবার সেই গ্রামেই যাচ্ছে। তখন শ্বেতা বলে শঙ্কর কোথায়? হতে পারে সে হয়তো ভালোভাবে পালাতে পেরেছে। কামিনী তখন বলে শঙ্কর পালায়নি, সে আরো বিপদে পড়েছে। কামিনী বলে পালানোর সময় সে শঙ্করকে রাস্তা দেখিয়েছিল এবং তারা দুজনে বাইরে যাওয়ার রাস্তা খুঁজছিল। তখনই তাদের সামনে একটি সুন্দরী মহিলা আসে এবং তার নাম ছিল মাতম্মা। কামিনী বলে মাতম্মা তাদের সামনে এসে বলে আমি কি সুন্দরী? সেখানে কামিনী কিছু না বললেও শঙ্কর বলে হ্যাঁ তুমি সুন্দরী, এবং হঠাৎ করে মাতম্মা তখন শয়তানের রূপে চলে আসে এবং শঙ্কর তাকে ভুল করে অসুন্দর বলে ফেলেছিল এবং এমনটা শোনার পরে মাতম্মার আত্মা তাকে নিয়ে গায়েব হয়ে যায়। তো এখানে কামিনীর বলা কথায় কেউ বিশ্বাস করে না, তবে শ্বেতা তার কথা মেনে নেয়। শ্বেতা বাকিদেরকে বলে যে মাতম্মার আত্মার ব্যাপারে জানে এবং সে একটি নোবেলের মধ্যে তার ব্যাপারে পড়েছে। পৌরাণিক কথা অনুযায়ী মাতম্মা একটি পুরনো শক্তি যাকে রাতের বেলা রাস্তায় পাওয়া যায়। সে তার প্রতি ভিকটিমকে জিজ্ঞেস করে আমি কি সুন্দরী? যদি লোকটি তার উত্তরে হ্যাঁ বলে তাহলে সে তাকে ধরে ফেলে, আর যদি না বলে তারপরেও তাকে সে ধরে ফেলে। তবে তারা যদি মাতম্মাকে কনফিউজ করে দেয়, মানে এটা বলে যে পরে বলবো বা এরকম আরো অনেক কিছু বলে, তাহলে মাতম্মা তাকে ছেড়ে চলে যায়। তো এখানে সে তা বিশ্বাস করে শঙ্করকে মাতম্মাই ধরেছে, হয়তো সেই গ্রামের গুপ্তধনের ব্যাপারে জানে। তো এই কথা বলার সময় কিরণ শ্বেতাকে সন্দেহ করতে থাকে, কারণ শ্বেতা এখানে এসব কিছুর ব্যাপারে কিভাবে জানে। তো এরপরও কিরণ শ্বেতাকে কিচ্ছু বলে না এবং তারা মাতম্মাকে খুঁজতে থাকে যাতে করে তারা সেই গুপ্তধনের ব্যাপারে জানতে পারে। তো এরপর রাস্তায় তারা মাতম্মাকে দেখতে পায় এবং তাতে দেখে শ্বেতা অদ্ভুত রকমের ব্যবহার করে এবং সেখান থেকে পালিয়ে যায়। মাতম্মা তখন সবার উপরে আক্রমণ করে এবং তাদেরকে বন্দি বানিয়ে ফেলে। এর পরের দৃশ্যে আমরা শঙ্কর, কালী, কামিনী এবং গাজাকে একটি ঘরে বন্দি থাকতে দেখি এবং যেখানে মাতম্মা তাদেরকে ধরে নিয়ে এসেছিল এবং এই ঘরেই তারা মানির কাটা মাথা দেখতে পায়। আর এটা দেখে তো তারা বুঝতে পারে মানিও এখানে গুপ্তধন খুঁজতে এসেছিল এবং যার কারণে তার এই অবস্থা হয়েছে। আর এত কিছু হয়ে যাওয়ার পরও কিরণের মাথা থেকে গুপ্তধনের লোভ একদমই যায়নি। সে তো মাতম্মার আত্মার কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করে, যা শুনে মাতম্মা তখন হাসতে শুরু করে এবং মাতম্মা বলে আমি তো তোমাদের গুপ্তধনের ব্যাপারে বলবো না, তবে একটি কাহিনী শোনাবো। এবং এই কাহিনী হলো কুলাটিপুরম গ্রামের, যেখানে অনেক বছর ধরে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আসছে এবং এই কাহিনীতে অদ্ভুত রকমের কথা আছে যেগুলো একেবারে সত্যি, তবে কিছু কিছু কথা মিথ্যেও আছে এবং যে তার এই সত্যি মিথ্যার ব্যাপারটা ধরতে পারবে তাকে সেই গুপ্তধনের ব্যাপারে বলবে। তবে তারা যদি না পারে তাহলে তাদের মানির মতো অবস্থা করবে। আর এখান
থেকে কাহিনী চলে যায় অতীতে। তখন সময় হলো 1960 সালের, যেখানে মাতম্মা আর তার বোন মোহিনী তাদের চাচার সাথে একই গ্রামে থাকতো। মাতম্মা সব সময় তার বোনকে জিজ্ঞেস করতো সে কি সুন্দরী, এবং তাদের পরিবারে আর কেউই ছিল না। তাদের জীবন অনেক কষ্টে কাটছিল এবং মোহিনীর চাচা একজন নেশাখোর লোক ছিল, যে কিনা নেশার কারণে দুই বোনকে দিয়ে কাজ করাতো এবং যে টাকা আসতো সেই টাকা দিয়ে সে আবার নেশা করতো। মাতম্মা এখানে বিভিন্ন ধরনের জড়িবুটি বানিয়ে বিক্রি করতো এবং গ্রামে আরো মগম নামের একটি পুলিশ অফিসার সুদ হিসেবে তার থেকে কিছু টাকা নিত, আর যা থাকতো সেগুলো তার চাচা কেড়ে নিত। তো এরপর একদিন তাদের চাচা তার শ্রমিকের সাথে মোহিনীকে বাইরে কুয়ো খুঁড়তে বলে। শ্রমিক যখন কুয়ো খুঁড়ছিল তখন তারা কুয়োর ভেতরে একটি গর্ত দেখতে পায়, যেটা খুব দ্রুত তাকে নিজের দিকে টানছিল এবং তারা বুঝতে পারে এখানে হয়তো আগে থেকেই কোনো কুয়ো ছিল। আর কুয়োর গভীরতা মাপার জন্য শ্রমিক লোকটি মাতম্মাকে একটি হারিকেন আনতে বলে। এরপর তারা হারিকেনটি কুয়ার ভেতরে পাঠায় এবং তখনই কেউ জোরে হারিকেনটিকে টেনে নিয়ে যায়। এরপর তারা যখন দড়ি ধরে টান দেয় তখন হারিকেনের জায়গায় একটি পাত্র আসে, যেটা কিনা পুরো স্বর্ণ দিয়ে ভরা ছিল এবং এটা দেখে তো তারা তিনজনই অবাক হয়ে যায় এবং শ্রমিক লোকটির অনেক লোভ হয়। এবং লোকটি যাওয়ার পরে মোহিনী আর মাতম্মা একটি চিঠি দেখতে পায়, যেখানে লেখা ছিল এর পরিবর্তে তোমাদের কাছে যা আছে তা পাঠাও। আর এটা পরে তারা দুজনে ভাবতে থাকে যে সেখানে তারা কি দিবে। অনেক চিন্তা করার পরে তারা কুয়োর ভেতরে দুটি মুরগি ফেলে দেয়, আর এর বদলে তারা আগের পাত্রের থেকেও একটি বড় পাত্র পায় এবং এটা দেখে তো তারা দুজনে অনেক খুশি হয়ে যায় এবং তারা সেটিকে লুকিয়ে ফেলে। এবং ততক্ষণে সেই শ্রমিক লোকটি অনেক হারিকেন নিয়ে সেখানে চলে আসে, যাতে করে সে আরো অনেক বেশি ধন সম্পদ পায়। তবে এবার হারিকেন পাঠালে তার বদলে ভাঙা হারিকেন ফেরত পাঠানো হয়। হতে পারে কুয়োর ভিতরে যেই প্রাণীটি আছে সে মাংসের স্বাদ পেয়ে গিয়েছে, তবে এটা তো শ্রমিক জানে না, তাই সে লোভে পড়ে এবং নিজেই কুয়োর ভেতরে চলে যায় এবং সব সম্পদ যেন সে একেবারেই নিয়ে আসতে পারে। তবে এখানে এর পুরো উল্টোটা হয়। কুয়োর ভেতরে থাকা সেই প্রাণীটি লোকটিকে খেয়ে ফেলে এবং যার পরিবর্তে মোহিনী এবং মাতম্মার জন্য সোনায় ভরা বড় একটি ড্রাম পাঠিয়ে দেয় এবং এর সাথে একটি চিঠিও ছিল, সেখানে লেখা ছিল এই জিনিসটি আবার পাঠাবে। এত সোনা দেখে তো দুই বোনের মন মানসিকতা একদমই বদলে যায়, আর তারা তাদের চাচাকেই সেই কুয়োর ভিতরে পাঠিয়ে দেয় এবং যার বদলে তাদের সোনায় ভরা একটি বড় বাস্ক পাঠানো হয়। এরপর সন্ধ্যাবেলা মাতম্মা গ্রামের সেই লোভী পুলিশ অফিসারটি আরো মগমের কাছে দেখা করতে যায় এবং তাকে গিয়ে একটি সোনার ব্যাগ দেয়, যা দেখে সে বলে এসব তুমি কোথায় পেলে। মাতম্মা তাকে কিছু বলে না এবং শুধু বলে সে প্রতিদিন একটি করে লাশ চায়, কারণ স্টেশনে তো অনেক চোর আসে আর লাশও থাকে, তাই সে যদি তাকে লাশ এনে দেওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে প্রতিদিন তাকে এরকম সোনায় ভরা ব্যাগ এনে দিবে। তো এখানে লোভী অফিসার রাজি হয়ে যায় এবং যার কারণে সে নির্দোষ মানুষদেরকে মারতে শুরু করে। এবং এখানে আমরা সেই দৃশ্য দেখতে পাই যেখানে কিরণ সহ বাকিরা পুলিশকে একটি চোরকে মারতে দেখেছিল। আসলে এতক্ষণ গ্রামের মধ্যে যা কিছু ঘটেছিল তা সবই আগের ঘটনা এবং তারা এখানে ঘটনাগুলি পুরো মুভির মতো দেখতে পাচ্ছে। তো এরপরে একদিন আরো মুগম মাঝরাতে মাতম্মার বাড়িতে আসে এবং সব সোনা দেখে ফেলে। এসব দেখে তো তার মনে আরো অনেক বেশি লোভ হয়, যার কারণে সে তার দুই বোনকে হুমকি দেয় এবং তখনই হঠাৎ করে ঘরের ভিতরে একটি শয়তান চলে আসে, যার শরীর পুরো নীল ছিল আর সে তাদের দিকে আসছিল। সে আগে থেকে এর ব্যাপারে কিছু জানতো। আরমুগম তাদের সবাইকে বলে তোমরা এই প্রাণীর চোখের দিকে একভাবে তাকিয়ে থাকবে, কারণ এমনটা না করলে এই প্রাণী আমাদের কাছে আসবে আর তার চোখের দিকে তাকিয়ে থাকলে সে আর আমাদের কাছে আসবে না, আর যদি কাছে আসে তাহলে সে তাকে নিয়ে চলে যাবে। আরমুগম, মহিমি ও মাতম্মা এমনটা করে, তবে তাদের সাথে যে কনস্টেবলটি ছিল সে ভয়ে নিজের চোখ নামিয়ে ফেলে এবং এই কারণে সেই প্রাণীটি তাকে মেরে তার লাশ সেখান থেকে নিয়ে চলে যায়। আর সে রক্ত দিয়ে দেয়ালে কিছু লিখে যায়, সেখানে লেখা ছিল কুয়োকে কখনো তোমরা ক্ষুধার্ত রাখবে না। এবং এটা পড়ে তারা এখন বুঝতে পারে যে কুয়ো খুঁড়ে তারা কত বড় ভুল কাজ করেছে। আর প্রতিদিনই তো সেখানে মানুষের লাশ পাঠানো সম্ভব না। তবে এখানে পুলিশটি অনেক লোভী ছিল এবং সে একটি শয়তানি প্ল্যান করে, যেখানে সে গ্রামের সবাইকে একেবারেই মেরে ফেলবে, যাতে করে কেউ তাদের আর কোনোদিন প্রশ্নও করবে না। এতে তারা আরো অনেক বেশি সোনা পাবে, যা দিয়ে তাদের জীবন একেবারেই বদলে যাবে। পরের দৃশ্যে আমরা মুভির সেই প্রথম দৃশ্যটি দেখি, যেখানে কেউ কারেন্টের খুঁটি কাটছিল আর সেই খুঁটিটিকে অন্য কেউ ফেলে দেয় এবং সেই লোকটি হলো আরমুগম। সে সোনার লোভে পড়ে পুরো গ্রামকে শেষ করে দিয়েছিল। এরপর সে মোহিনী এবং মাতম্মাকেও মেরে ফেলে। এত কিছুর পর কাহিনী আসে বর্তমানে এবং এখানে মাতম্মার আত্মা কিরণ সহ বাকিদেরকে বলে, এখন বলো আমার এই কাহিনীতে কি মিথ্যে ছিল এবং কি সত্যি ছিল। কিরণের মতে মাতম্মার কাহিনী একদমই সত্যি ছিল, তাই হয়তো এই গ্রামে ভূত ছাড়া আর কোনো মানুষ নেই। আর আরেকটি প্রশ্ন যেটা তারা বুঝতে পারছে না, মাতম্মা যদি এখানে থাকে তাহলে মোহিনী কোথায় আর আরমুগমের বা কি হলো।
হলো? তখন মাতুম্মা হেসে বলে, মোহিনী তো তোমাদের সাথেই আছে। আর তখনই আমরা কামিনীকে দেখি যে সবার সামনে ভয়ানক চেহারায় বদলে যায়। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, কামিনী নামে যে ছিল সেই আসলে মোহিনী ছিল, যে কিনা সবাইকে ধোকা দিয়ে এখানে এনেছে যাতে করে সবাইকে মেরে ফেলতে পারে, আর এতে সেও সফল হবে। তবে এর আগে সেখানে পুন্নম বলম চলে আসে, যে কিনা একজন তান্ত্রিকও ছিল। এখানে জানা যায় পুন্নম বলম আগেই কামিনীর ভেতরে মোহিনীর আত্মাকে দেখে ফেলেছিল, তাই সে তাকে ধরার চেষ্টা করছে এবং তখন পুন্নম বলম সহ বাকিরা কামিনীকে পুড়িয়ে মেরে ফেলে আর তার ভেতরে থাকা মোহিনীর আত্মাকে একটি বোতলের মধ্যে ভরে ফেলে। তবে বিপদ এখনো শেষ হয়নি। এখানে মাঝরাত হয়ে এসেছে আর আমরা ঘরের ভিতরে সেই প্রাণীটিকে দেখতে পাই। সে আসলে তার শিকার ধরতে এসেছে আর এই প্রাণীটি তখন অনেক রূপ ধারণ করে যাতে সে সবাইকে এক এক করে নজর রাখতে পারে, আর কারো নজর যদি তার উপর থেকে সরে তাকে সে মেরে ফেলবে। তবে কিছুক্ষণ পরে সকাল হয়ে যায় আর সূর্যের আলোতে এই প্রাণীটিও গায়েব হয়ে যায়। তবে কিরণ সহ বাকিদের জীবন তো ভূত থেকে রক্ষা পেয়েছে, তবে পুন্নম বলম তাদের উপরে বন্দুক তাক করে এবং সে বলে তার বাবা মানে ন্যানা বলেছিল তোমাদের সবাইকে মেরে ফেলতে। পুন্নম বলম যখন তাদেরকে মারার চেষ্টা করে এবং দৌড়াদৌড়ির কারণে সে নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে তারা সবাই বাইরে বেরিয়ে আসে এবং সেখানে তারা শ্বেতাকে দেখতে পায়। এরপর তারা সবাই এই গ্রাম থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর আমরা শহরের দৃশ্য দেখতে পাই, যেখানে কিরণ টাকায় ভর্তি ব্যাগ নিয়ে ন্যানার কাছে যায়। কিরণ তাকে বলে এখন সে আর তার সাথে কাজ করতে চায় না, তাই সে তার ঋণ পরিশোধ করছে। ন্যানাও এতে রাজি হয়ে যায়। আর কিরণ এখানে অদ্ভুত একটি কথা বলে। কিরণ ন্যানাকে আরমুগম বলে ডাকে। এর মানে হলো কিরণ তার ব্যাপারে সবই জানতে পেরেছে এবং এই নাম শুনে ন্যানার মুখের অবস্থা তো একদম বদলে যায় এবং কিরণ চলে যাওয়ার সময় ন্যানাকে সেই বোতলটি দেয় যেখানে মোহিনীর আত্মা ভরা ছিল এবং এটা তাকে কিরণ উপহার হিসেবে দেয়। তো এখানে ন্যানা তো এই বোতলের ব্যাপারে কিছুই জানে না, তাই সে কিছু না ভেবে বোতলের মুখা খুলে দেয়, যার কারণে মোহিনীর আত্মা বেরিয়ে আসে এবং আরমুগমের উপর আক্রমণ করে। আর অন্যদিকে আমরা কিরণ এবং শ্বেতাকে দেখি। কিরণ শ্বেতাকে বলে ন্যানাই আসলে আরমুগম। শ্বেতা তখন বলে তুমি তো মোহিনীকে ধরেছো, আতম্মাকে তো ধরতে পারোনি। কিরণ তখন শ্বেতার দিকে তাকায় আর শ্বেতার চেহারা অন্যরকম হয়ে যায় এবং সে মাতম্মার মতো হয়ে কিরণকে বলে আমি কি সুন্দরী? মানে গাইস, তোমরা কি বুঝতে পেরেছো? আর যদি বুঝে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলবে। এবং এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে এই মুভিটি তা অবশ্যই জানাবে আর আমার এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাবে। আর তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে আরো ভালো ভালো মুভি উপহার দিতে পারি। আর আমি তো নতুন, আমার ভয়েস তোমাদের অনেকের পছন্দ নাও হতে পারে, তবে আমি চেষ্টা করব আরো বেটার এক্সপ্লেনেশন করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।